আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম। তো আমরা লাস্ট লেকচারে আমরা ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা ফলিত জীববিজ্ঞানের শাখা প্রশাখাগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা একাধারে আমাদের ক্যারিয়ার সিলেক্ট করার জন্য অনেক বেশি হেল্পফুল, এবং এটা থেকে অনেক ধরনের প্রশ্ন আমরা আশা করি যে আসবে এমসিকিউতে। তো এই জন্য এটা আমার মনে হয় তোমাদের সকল স্তরের, অর্থাৎ এসএসসি, এইচএসসি অ্যাডমিশন অথবা ইউনিভার্সিটি যারা সিক করতেছে এখন অ্যাডমিশন টাইমে, তো সবার জন্য কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা লেকচার হতে পারে, কারণ এইখানে আসলে আমাদের এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমরা ভৌত জীববিজ্ঞানটা আলোচনা করে ফেলছি, তো এটা আমরা মুছে ফেলি, ঠিক আছে? এটা আমাদের আপাতত আর দরকার নাই, ভৌত জীববিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তো আমরা চলে আসি ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে। আসলে ফলিত জীববিজ্ঞানগুলো নিয়ে কোথায় আলোচনা করা হচ্ছে, দেখো একদম প্রথম যে অংশটা আমাদের, আমি যেটা লিখেছি এখানে আমি এদিক থেকে শুরু করি। দুইটা একসাথে আছে, দেখো, বায়ো ইনফরমেটিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স। বায়ো ইনফরমেটিক্স এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স বাংলায় দেওয়া আছে। তো বায়ো ইনফরমেটিক্সটা বাংলায় লেখা আছে বায়ো ইনফরমেটিক্স, বাট এইখানে আমি মেইন বিষয়টা কি, বায়ো মানে আমরা কি বুঝতেছি, জীবন, জীব, আর এই ইনফরমেটিক্স মানে হলো তথ্য প্রযুক্তি নির্ভর, অর্থাৎ প্রযুক্তি নির্ভর, সহজ কথায়। কেমন ব্যাপারটা, অর্থাৎ আমাদের এই যে জীববিজ্ঞানের শাখায় আমরা যে প্রযুক্তি ব্যবহার করতেছি, বিভিন্ন খাতে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতেছি, এটা হলো বায়ো ইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত। এইচএসসি বা আইসিটিতে আমরা বায়ো ইনফরমেটিক্সটা দেখছি যে এইখানে আছে, এইচএসসি বা এসএসসি দুইটাই জায়গায় বায়ো ইনফরমেটিক্স আইসিটিতে দেওয়া আছে। কেমন, সাপোজ আমরা যে ক্যান্সার কোষ বা টিউমার হয়, ওইগুলো আসলে অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ডিভাইসের, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিভাইস অর্থাৎ প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। এই জিনিসটা কিন্তু বায়ো ইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত হবে। বোঝা গেছে ব্যাপারটা? আর বায়োস্ট্যাটিস্টিক্স কি, দেখো, স্ট্যাটিস্টিক্স মানে হলো পরিসংখ্যান, এটার মানে হলো পরিসংখ্যান। তো এটা আমি একটু এখানে লিখি, ঠিক আছে, পরিসংখ্যান। অর্থাৎ বায়ু মানে জীবন, জীবনের যে পরিসংখ্যান, অর্থাৎ যে সমস্ত জীব আছে বা প্রাণীগুলো আছে, এইগুলোর যে আমরা তথ্য পাই, যে আমাদের যেমন দেখা গেছে যে সুন্দরবনে বাঘের সংখ্যা কত, সুন্দরবনে কি পরিমাণ বাঘ আছে বা এইটা সংখ্যাগুলা, এগুলো কিন্তু একটা পরিসংখ্যান। বাৎসরিকভাবে কি পরিমাণ মাছ মারা যাচ্ছে, কি পরিমাণ জাটকা ইলিশ ধরা হচ্ছে, কি পরিমাণ নতুন করে মাছ আমাদের খাল বিল নদী নালা এগুলাই অন্তর্ভুক্ত হচ্ছে, এইগুলো কিন্তু তথ্য, এবং এইগুলো হলো পরিসংখ্যান, অর্থাৎ জীববিজ্ঞানের যে পরিসংখ্যানগুলা, এগুলো নিয়ে হলো বায়োস্ট্যাটিস্টিক্স। যেমন যদি উদাহরণ দিই, একটা শাখা আছে স্ট্যাটিস্টিক্স, আমরা দেখতেছি স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট, তো এটার ভিতরে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স আছে। আমরা যখন পড়াশোনা করছি আমাদের ফিশারিজ সেক্টরে, আমরা বায়োস্ট্যাটিস্টিক্স পড়ছি। কেমন, বায়োস্ট্যাটিস্টিক্সটা আমাদের দেখতেছি যে আমরা আসলে মাছ কি পরিমাণে দেখা গেছে যে মাছ ধরা হচ্ছে, এবং ধরার হার অনুযায়ী নতুন করে মাছ কি প্রজনন ওইভাবে হতে পারতেছে, এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে হিসাব করছি, আমরা এগুলো পড়ছি। বোঝা গেছে? তো এই দুইটা খুব ক্লোজ, আমরা যেন না ভুলাই ফেলি। একটা হলো যে জীবের যে পরিসংখ্যানটা, এদের যে তথ্যগুলা, এদের যে কি পরিমাণ আছে, কি পরিমাণ হারাই যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, এই জিনিসটা। আর ইনফরমেটিক্স হলো প্রযুক্তি, কিভাবে আমরা প্রযুক্তিটা অ্যাপ্লাই করতেছি, এটা হলো বায়ো ইনফরমেটিক্স। আশা করি বুঝতে পারছো। আর এই দুইটা আমার মনে হয় সবার কাছে অনেক ক্লিয়ার, যে মেডিকেল সায়েন্স মানে আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্র, এটা আসলে মেডিকেল সায়েন্স না আমরা আলোচনাই করবো না, কারণ আমরা সবাই এটা কম বেশি জানি। এবং ফার্মেসি বলতে ওষুধের দোকান না, ঠিক আছে, ওইটাকে তো ফার্মেসি বলা হয়, বাট এই ফার্মেসিটা কি, এই যে ডাক্তাররা যে ওষুধগুলো প্রেসক্রাইব করে, এই ওষুধগুলো তো তৈরি করা লাগে, তাই না? যে তুমি একটা জিনিস দেখো, যে ক্যাপসুল, এই জিনিসটা কি সুন্দর, তুমি মুখের ভিতরে দিলে, বডির ভিতরে গেলে সেটা কিন্তু ক্যাপসুলটা গলে যায়, সেখান থেকে যে আমাদের যে ঔষধ, যেটা আমাদের মেইনলি লাগবে, যে ইনগ্রিডিয়েন্টস আমাদের দেহের জন্য দরকারি, সেটা কিন্তু আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে। এই যে জিনিসটা আবিষ্কার করছে, অবশ্যই কোনো ফার্মাসিস্ট করছে এটা। তো এই যে ফার্মেসি নিয়ে কিন্তু আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায়, এবং ফার্মেসি অনেক বেশি ডিমান্ডিং একটা সাবজেক্ট, এবং এটার ক্যারিয়ার অনেক ব্রাইট। তো অনেকেই দেখা যায় যে মেডিকেল সায়েন্সে যদি না হয়, অর্থাৎ যাদের মেডিকেল অ্যাডমিশন বা টার্গেট থাকে, তাদের যদি মেডিকেলে না হয়, তো তারা দেখা যায় ফার্মেসিটা সিক করে, ফার্মেসিতে পড়াশোনা করে, এবং তাদের ক্যারিয়ারটা আসলে অনেক ভালো হয় ফার্মেসি। হ্যাঁ, ওকে, এই দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড, যেগুলো রিলেটেড আমি পাশাপাশি লিখছি। ওকে, তো চলে আসো মাইক্রোবায়োলজিতে। তাহলে আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে। মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি এবং এন্টোমোলজি কাছাকাছি অনেকটাই, যদিও এক না। কেমন, দেখো, মাইক্রো মানে আমরা জানি ছোট, মাইক্রোবায়োলজি মানে অণুজীব বিজ্ঞান, অণুজীব,
অর্থাৎ এই জায়গাটায় সকল অণু জিনিসপত্র অর্থাৎ অণুজীব যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত জীব আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এই সকল জীব নিয়ে আলোচনা করা হয়, সেইগুলো হলো মাইক্রোবায়োলজি। ওকে, তার ভিতরে অসংখ্য অণুজীব আছে আমাদের। তো মাইক্রোবায়োলজি কিন্তু খুব একটা ডিমান্ডিং সাবজেক্ট, অনেক বেশি ডিমান্ডিং একটা সাবজেক্ট মাইক্রোবায়োলজি। এইটাকে বলা হচ্ছে অণুজীব বিদ্যা বা অণুজীব বিজ্ঞান। এবং এর একটা শাখা বলা যায় প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে কি? প্যারাসাইট মানে হলো পরজীবী, অর্থাৎ পরজীবী নিয়ে যেখানে আলোচনা। দেখো, সব মাইক্রোব বা সব অণুজীব কিন্তু ক্ষতিকর না। প্যারাসাইটোলজি বলতে ওইগুলাকেই বেশিরভাগ আমরা মানে মানে কি বলে নির্দেশ করে থাকি, ওই সমস্ত জীবগুলোকে, অণুজীবগুলোকে নির্দেশ করি যেগুলো আসলে ক্ষতিকর। অর্থাৎ আমাদের দেহে বিভিন্ন প্যারাসাইট আছে না, কৃমি, অর্থাৎ এটা কিন্তু একটা প্যারাসাইট। চোখ কৃমি আমরা পড়ছি, তারপরে গোত্রক সৃষ্টি করে অসংখ্য কৃমি আছে, প্রাণীদের দেহে কৃমি হচ্ছে, তারপরে এছাড়াও ভাইরাস ব্যাকটেরিয়া তো আক্রমণ করতেছে, এগুলো কিন্তু প্যারাসাইট, পরজীবী। অর্থাৎ আমার দেহের উপর এরা জীবনযাপন করতেছে এবং আমারই ক্ষতি করতেছে, এই সমস্তগুলোকে বলা হচ্ছে প্যারাসাইট। এবং এটা নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটা হলো প্যারাসাইটোলজি। এবং এন্টোমোলজি, এন্টোমোলজি মানে হলো কীটতত্ত্ব। কীট মানে কি? পোকামাকড়। পোকামাকড় নিয়ে যেখানে আলোচনা করা হয়, নর্মালি আমি দেখছি যেটা এগ্রিকালচারে যারা পড়াশোনা করে তাদের একটা থাকে যে কীটতত্ত্ব নিয়ে তাদের পড়াশোনা করা লাগে। অনেকে দেখবা যে প্রজাপতি ধরে গেলাচ্ছে একটা নেট নিয়ে, তাই না? ওইটা হলো তাদের কাজ, এই এন্টোমোলজি, কীটতত্ত্ব, অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে আলোচনা। অর্থাৎ কিভাবে কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর, কোনটা আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোনটা পরিবেশের জন্য বিলুপ্ত হয়ে গেলে ক্ষতিকর হবে, সেই জিনিসগুলো নিয়ে এন্টোমোলজি। তো এইগুলো একটু কাছাকাছি আর কি। তো আশা করি মনে থাকবে এই তিনটা। ওকে, চলে আসো, এটা আমরা জানি, আমার মনে হয় না এটা নিয়ে আলোচনা করা লাগবে। এগ্রিকালচার, কৃষি ক্ষেত্র, আমরা জানি এগ্রিকালচার অনেক ফেমাস। এই যে আমাদের এখন বিশ্ববিদ্যালয় কিন্তু এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় আছে, যেখানে আসলে কৃষি নিয়ে আলোচনা করা হচ্ছে। তার ভিতরে অন্তর্ভুক্ত আছে ভেটেরিনারি, অর্থাৎ এই যে গবাদি পশু অর্থাৎ পশু পাখি সম্পর্কিত যে সমস্ত চিকিৎসা, এইগুলা। এবং একই সাথে এগ্রিকালচারের সাথে আমরা দেখছি ফরেস্ট্রি, এটাও কিন্তু একটা খুব ভালো একটা সাবজেক্ট, ফরেস্ট্রি, অর্থাৎ যেখানে আসলে গাছপালা এবং বন নিয়ে আসলে বনবিদ্যা যেটা আছে এটা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ফরেস্ট্রির পরে আমরা দেখো এগ্রিকালচারের সাথে আরেকটা জিনিস আছে বায়োটেকনোলজি, অর্থাৎ জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি কি বলতে? অর্থাৎ আমরা এই যে আমাদের টোটাল যে এগ্রিকালচার বা আমাদের যে জীববিজ্ঞান সেক্টর, এখানে আসলে কি কি প্রযুক্তি ব্যবহার করি এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি কি উদ্ভাবন করছি, নতুন যে সমস্ত উদ্ভাবন, যেমন আমরা এই যে হাইব্রিড বিভিন্ন পশু পাখি দেখতেছি, বিভিন্ন ফলমূল দেখতেছি, বিভিন্ন সিজনের যে সমস্ত জিনিস এখন আমাদের পাওয়ার কথা না কিন্তু আমরা এখন পাচ্ছি। এগুলো কেন হচ্ছে? ধান আগে একটা নির্দিষ্ট সিজন হইতে এখন 12 মাসে আমরা ধান পাচ্ছি, উচ্চ ফলনশীল ধান পাচ্ছি। এই সব কিছুই কিন্তু বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তি পরিবর্তন আনছে, তারা বিভিন্ন প্রকার চেঞ্জ করে এনে দেখেছে কোনটা করলে আমাদের জন্য ভালো হয়। এগুলো সবই বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। তো আশা করি এই তিনটা বোঝা গেছে। এনভায়রনমেন্টাল সায়েন্স খুব ভালো একটা সাবজেক্ট। এনভায়রনমেন্টাল সায়েন্সটা কেমন? এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, আমাদের পরিবেশটা আসলে আমরা কিভাবে আসলে পরিবেশটা কাজ করতেছে। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম একটা জিনিস, মানে ফলিত ভৌত জীব বিজ্ঞানে ইকোলজি, ইকোলজিটা কিভাবে কাজ করে, এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের একদম বেসিক কনসেপ্ট, যে ইকোলজিটা কিভাবে ভালো রাখা যায়, পরিবেশটা কিভাবে ভালো রাখা যায়, এই টোটালটা এদের টার্গেট। হ্যাঁ, তো এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে কিন্তু ইকোলজিটা খুবই জড়িত ভালোভাবে। তো এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, ফিশারিজ এন্ড ওশানোগ্রাফি, এই দুইটা তোমাদের বইতে একসাথে আলাদা আছে, বাট আমরা এটা অলওয়েজ একসাথে পড়ি। অর্থাৎ আমাদের ওশানোগ্রাফি এবং ফিশারিজ সব জায়গায় সেম, একটাই জিনিস, একটাই সাবজেক্ট, দুইটা একসাথে পড়ানো হয়। আমরা জানি মৎস্য বিজ্ঞান, মৎস্য চাষ থেকে শুরু করে মাছের সকল প্রকার রোগ নির্ণয় প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং ওশানোগ্রাফি বলতে সমুদ্রবিদ্যা, ওশান মানে সমুদ্র। এখন সমুদ্রের ভিতরেও আমরা এই ফিশারিজের ভিতরে এই জিনিসটাই পড়ে থাকি। অর্থাৎ আমরা যে সমুদ্রের ভিতরে নেভিগেশন দেখি, সমুদ্রের পানি, জোয়ার ভাটা, তারপরে পানির এই যে কিভাবে আসলে এর ভিতরে আমাদের শৈবাল, ছত্রাক, বিভিন্ন জিনিস মানে এখানে গড়ে উঠতেছে। এবং এছাড়াও সমুদ্রের ভিতরে কিন্তু অসংখ্য খনিজ সম্পদ আছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়, ওশানোগ্রাফি এবং ফিশারিজ। তো আশা করি এই দুইটা একসাথে বুঝতে পারবা। তো বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রিকে বাংলায় বলা হচ্ছে প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ মেইন বিষয় কি, একটা জীব তার দেহ কি কি জিনিসপত্র দিয়ে তৈরি, তার দেহের মানে সংগঠনটা কি দিয়ে হয়েছে, প্রোটিন, আমিষ, শর্করা বা এই যে প্রোটিন, লিপিড, সব কিছু মিলে কিভাবে কোন কোন রাসায়নিক উপাদান মিলে তৈরি করছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কিভাবে তৈরি করতেছে, কিভাবে প্রত্যেকটা জীবের দেহ কাজ করতেছে, দেহটা কিভাবে ফর্ম করছে,
অর্থাৎ গঠিত হয়েছে, এই সব কিছু নিয়ে কিন্তু বায়োকেমিস্ট্রিতে আলোচনা করা হয়। ওকে, আর এ বাদেও টোটাল আমাদের দেহের যে জৈবিক ক্রিয়াকলাপ, উদ্ভিদ প্রাণী প্রত্যেকটার ক্ষেত্রে যে জৈবিক ক্রিয়াকলাপগুলো আছে এগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? ওই যে আমরা একটু আগে দেখছিলাম না জেনেটিক্স এভলিউশন, যেটা হলো ভৌত জীববিজ্ঞানের ভিতরে ছিল, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো সেটা। ওইটার যে অ্যাপ্লাইড যে জ্ঞানটা, ওইটা অ্যাপ্লাই হলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমরা যে জিন বা ডিএনএর ভিতরে যে পরিবর্তন সাধন করতেছি, নতুন নতুন জীব পাচ্ছি, এই জীবগুলো যেমন আমরা দেখতেছি না একটা জিনিস, এই যে লায়ন এবং টাইগার, এটা কিন্তু একটা ক্রস ব্রিড হয়েছে, সেটা কি লাইগার। এটা হলো লায়ন হলো মেল অর্থাৎ পুরুষ এবং টাইগারটা হলো ফিমেল। মেল ফিমেলটা ক্রস করানোর কারণে লাইগার হয়েছে। তাহলে এই যে নতুন একটা মানে আমাদের একটা মানে প্রাণী পাইছি আমরা, দুইটা হাইব্রিড একটা প্রাণী, তো এটা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণেই হচ্ছে। এবং এরপরে দেখো ওয়াইল্ড লাইফ এবং প্যালিওন্টোলজি। ওয়াইল্ড লাইফ মানে কি? এই যে আমাদের বন্য প্রাণীবিদ্যা, অর্থাৎ বন্য প্রাণীগুলো কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি এটা নিয়ে আলোচনা করা। এই একই সাথে ওয়াইল্ড লাইফের সাথে কিন্তু ফরেস্ট্রিটাও জড়িত। ফরেস্ট্রি, সরি বানানটা একটু ভুল হয়েছে, ফরেস্ট্রিটা কিন্তু এটার সাথে জড়িত। এবং ওয়াইল্ড লাইফের পরে দেখো প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি হলো আমাদের জীবাশ্ম, অর্থাৎ ফসিল যেগুলা, ফসিল বা জীবাশ্ম বলতে কি? এই যে আমরা সহজে বলতে চাই ডাইনোসর, অর্থাৎ জীবাশ্ম, অর্থাৎ যে জিনিসগুলো আগে ছিল এখন নাই, এখন সেগুলা মাটির নিচে চাপা পড়ছে এবং ওইগুলোকে বলা হয় জীবাশ্ম। এই জীবাশ্ম বিদ্যা, এই জীবাশ্ম নিয়ে যত বেশি গবেষণা করা হয়, আমরা দেখি যে অনেক আগের বিভিন্ন ফসিল পাওয়া গেছে, ডাইনোসরের খন্ড অনেক কিছুই পাইছে, তাই না? আগে দেখা গেছে যে একটা প্রাণী ছিল, এখন সেগুলো নাই। এই জিনিসগুলো নিয়েই প্যালিওন্টোলজি, একই সাথে বিভিন্ন খনিজ পদার্থ, এগুলো নিয়েও এই প্যালিওন্টোলজি আলোচনা করা হয়। তো এই ছিল তোমাদের যে এসএসসির ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটা, এই